হুম। সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন? ইয়েস জি স্যার। ওকে, এখন নিয়ে যাও, এখানে রাইনো না প্লিজ। ওটা আটকে দাও, ওটা আটকে দাও, ওটা আটকে দাও, ওটা আটকে দাও। ওকে, তো আমরা আমাদের লাস্ট ক্লাসে হচ্ছে অ্যাডভার্ব ক্লজের ডিসকাশনটা শেষ করেছিলাম। আজকে আমরা যেটা করব, আমরা অ্যাডভার্ব ক্লজের রিডাকশনের বিষয়গুলো একটু বোঝার চেষ্টা করব, এবং আমরা দেখব যে কিভাবে অ্যাডজেক্টিভ ক্লজের মতো অ্যাডভার্ব ক্লজকেও রিডাকশন করতে পারেন চাইলে আপনি। দয়া করে সবাই যার যার মতো ইটা অফ রাখেন, সাউন্ড সিস্টেমটা ওকে রাখেন, হ্যাঁ, বিরক্ত করেন না ভাই, এটা খুব পেইনফুল আপনাদেরকে বারবার বুঝানো। তো দেখেন, আমরা যেমনটা বলেছিলাম যে অ্যাডজেক্টিভ ক্লজটা বাক্যের ইন্টিগ্রাল পার্ট না, সো অ্যাডজেক্টিভ ক্লজকে রিডাকশন করা যায়। একইভাবে আমরা বলি যে, একটা নোট দেই যে অ্যাডভার্ব ক্লজ, হ্যাঁ, যে অ্যাডভার্ব ক্লজেস আর অলসো নট দ্য ইন্টিগ্রাল পার্টস অফ এ সেন্টেন্স। অ্যাডভার্ব ক্লজ গুলো কিন্তু কি না, বাক্যের ইন্টিগ্রাল পার্ট না। তো যেহেতু অ্যাডভার্ব ক্লজ ও বাক্যের ইন্টিগ্রাল পার্ট না, তো অ্যাডভার্ব ক্লজ কেও আপনি চাইলে কি করতে পারেন, রিডিউস করতে পারেন। দেয়ারফর অ্যাডভার্ব ক্লজেস, হ্যাঁ, clauses can also be reduced if needed, যদি দরকার হয়। এই ইফ নিডেড লিখলাম না, এইটাই একটা রিডিউসড অ্যাডভার্ব ক্লজ, এটা একটু পর দেখবেন আপনি, ঠিক আছে? তবে যেমনটা বলেছিলাম যে অ্যাডজেক্টিভ ক্লজ যখন রিডাকশন করে ফ্রেজে কনভার্ট হয়ে যায়, তার উপরে বাক্যের কোনো নিয়ন্ত্রণ থাকে না, মানে সরি, বাক্যের উপরে তার কোনো নিয়ন্ত্রণ থাকে না। একইভাবে অ্যাডভার্ব ক্লজকেও রিডাকশন করলে এটা একটা ফ্রেজে কনভার্ট হয়ে যায়, এবং এর উপরে কিন্তু বাক্যের কোনো, সরি, বাক্যের উপরে এর কোনো নিয়ন্ত্রণ থাকে না। তো কি লিখবো, ওই এক কথাই লিখবো আমরা, when an adverb clause is reduced it becomes an adverb phrase। এটা কি হয়ে যায়, এটা একটা অ্যাডভার্ব ফ্রেজ হয়ে যায়। আমরা কি লিখবো, যে আনফরচুনেটলি adverb phrases have no control over the structure of a sentence। দুর্ভাগ্যবশত কি নেই, বাক্যের গঠনের উপরে কিন্তু অ্যাডভার্ব ফ্রেজের কোনো কি নেই, নিয়ন্ত্রণ নেই। ঠিক আছে, এটাই হলো গিয়ে গিয়ে মজা, যে অ্যাডজেক্টিভ ক্লজ যেভাবে কাজ করবে অ্যাডভার্ব কিন্তু সেভাবে কাজ করে। এখন রিডাকশনটা যেমন কি হয়, আমরা একটা নির্দিষ্ট নিয়ম মেনে চলি, অ্যাডজেক্টিভ ক্লজ দেখেছিলাম। অ্যাডভার্ব ক্লজে এসেও কিছু নিয়ম মেনে আমাদেরকে রিডাকশনটা করতে হবে। তো সেই রিডাকশনটা কি আমরা দেখি, চলেন। প্রথমেই আমরা মনে রাখবো যে অ্যাডভার্ব ক্লজকে দুই ভাবে রিডাকশন করা যায়। একটা হলো জেনারেল রিডাকশন, ঠিক আছে, যেটা হচ্ছে মোটামুটি ইউনিভার্সালি অ্যাপ্লিকেবল হয়।
আর একটা হচ্ছে আপনি বলতে পারেন যে স্পেশাল ডিডাকশন। এটা একটা বিশেষ ধরনের ডিডাকশন, ঠিক আছে? এটা সকল ধরনের অ্যাডভার্ব ক্লজের ক্ষেত্রে প্রযোজ্য হয় না, কিছু কিছু অ্যাডভার্ব ক্লজের ক্ষেত্রেই এটা কি হয়, প্রযোজ্য হয়। এই হলো গিয়ে রিডাকশনের একটা ঝামেলা অ্যাডভার্ব ক্লজে, ঠিক আছে? At first we will have a look on the general reduction, ঠিক আছে? জেনারেল রিডাকশন। তো জেনারেল রিডাকশনটা কিভাবে করে, আমরা যদি আমাদের প্রিভিয়াস লেকচারের দিকে তাকাই, আমরা দেখব যে আমরা অ্যাডভার্ব ক্লজ পরে পড়বো, আমরা অ্যাডজেক্টিভ ক্লজ কিভাবে রিডাকশন করছিলাম ওই জিনিসটাকে আমি একটু কপি করে নিয়ে আসি, দেখি চলুন পারি কিনা। এই যে দেখেন, এটা হচ্ছে গিয়ে অ্যাডজেক্টিভ ক্লজ রিডাকশনের যে নিয়মটা আমরা পড়েছিলাম। তো মোটামুটি এই রকমই, তবে এখানে যেগুলো দরকার নাই সেগুলো আমরা হচ্ছে ডিলিট করে দিই। যেমন এখানে পাস্ট পার্টিসিপিয়াল বা প্রেজেন্ট পার্টিসিপিয়াল বলার কোনো প্রয়োজন নাই আপনার এগুলাকে, ঠিক আছে? অ্যাডভার্ব ক্লজ সাধারণত এই ধরনের কোনো নিয়ম নেয় না। আর অ্যাডভার্ব ক্লজের আমাদের অ্যাডজেক্টিভ ক্লজের যে নিয়মটা ছিল যে হু, হুইচ বা দ্যাট এর পরে ভার্ব থাকতে হবে, এখানে এই নিয়মটা অ্যাপ্লিকেবল হবে না। এখানে নিয়মটা হবে গিয়ে কি, এখানে নিয়মটা হবে হচ্ছে আপনার সাবজেক্ট অফ সাবজেক্ট অফ ইন্ডিপেন্ডেন্ট ক্লজ সমান সমান কি হতে হবে, সাবজেক্ট অফ অ্যাডভার্ব ক্লজ। মানে কি, মানে অ্যাডভার্ব ক্লজের সাবজেক্ট এবং ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সাবজেক্টটা সেম হতে হবে, সেম হলেই রিডাকশনটা করা যাবে, অন্যথায় না। আর এখানে যেমন আমরা কি করেছিলাম, হু দ্যাট হুইচ কেটেছিলাম, এখানে কিন্তু হু দ্যাট হুইচ কাটবেন না, এখানে আপনি কাটবেন হচ্ছে অ্যাডভার্ব ক্লজের সাবজেক্টকে, সাবজেক্ট অফ অ্যাডভার্ব ক্লজ। দিস ইজ দ্য ডিফারেন্স, আর কিছুই না, ঠিক আছে? আপনি প্রথমেই দেখবেন যে অ্যাডভার্ব ক্লজের সাবজেক্ট এবং মেইন ক্লজের সাবজেক্টটা সেম কিনা, সেম হলে রিডাকশনটা করা যাবে। এখন রিডাকশন করার সিস্টেমটা কি, প্রথমে অ্যাডভার্ব ক্লজের সাবজেক্ট কাটবেন, এরপরে অক্সিলারি বা মডাল ভার্ব থাকলে কাটবেন, এরপর যদি দেখেন যে নো মেইন ভার্ব নো মোর চেঞ্জ, আর যদি দেখেন যে মেইন ভার্ব আছে অ্যাক্টিভ সেটাকে ভার্বের আইএনজি করবেন, প্যাসিভ হলে নো চেঞ্জ, মানে আগের পুরো নিয়মটাই। বুঝতে পারছেন আপনার ব্যাপারটা, একটু বলেন তো। জি স্যার। বুঝতে পারছি। আচ্ছা, এই ডিডাকশনটা আমরা কি বলেছিলাম অ্যাডজেক্টিভ ক্লজের ক্ষেত্রে, এটা কিন্তু ম্যান্ডাটরি না, যে আবশ্যিকভাবে করতে হবে তা কিন্তু না। একইভাবে অ্যাডভার্ব ক্লজের ডিডাকশনটাও কিন্তু ম্যান্ডেটরি না, আমরা লিখে দিচ্ছি উপরে, ইট ইজ অ্যান অপশনাল ম্যাটার। এটা আপনি আপনার প্রয়োজন মাফিক দরকার হলে রিডাকশন করেন বা না করেন, পুরো ব্যাপারটা আপনার, এখানে গ্রামারের কোনো ফোর্স করার মতো কোনো ওয়ে নাই আপনাকে, ঠিক আছে? তো আমরা যদি রিডাকশন শিখবো, আমরা শিখি, চলেন দেখি পারি কিনা। আমি যদি মনে করেন বলি যে অলদো হি ইজ পুয়ার, কমা দিয়ে হি ইজ অনেস্ট, যদিও সে গরিব তথাপি সে সৎ, ঠিক আছে? আমি মনে করেন বললাম যে দা প্রজেক্ট ফিনিশড ইন টাইম, নির্ধারিত সময়ের পূর্বেই এই প্রজেক্টটা কি হয়েছে, শেষ হয়েছে। সিন্স ইট হ্যাড বিন গিভেন ভাস্ট ফান্ডিং, অনেক ফান্ডিং দেওয়া হয়েছে, তাই এটা নির্দিষ্ট সময়ের পূর্বেই কি হলো, শেষ হলো, ঠিক আছে? ওকে, তারপর কি হলো, অন টাইম বলতেছে, অন টাইম নিলাম, সমস্যা নেই, ঠিক আছে? ফার্স্ট ফান্ডিং বলতেছে, কেন বলতেছে জানি না, নিলাম, সমস্যা নেই। আর একটা কি লিখলাম, যে এই লেফট কানাডা আফটার আই হ্যাড ফিনিশড মাই এমবিএ, আমি এমবিএ শেষ করার পর কি করলাম, কানাডা ত্যাগ করলাম। এগুলো দেখেন সব জায়গাতে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সাবজেক্ট এবং অ্যাডভার্ব ক্লজের সাবজেক্ট আমি সেম রেখেছি। যেমন ধরেন অলদো হি ইজ পুয়ার, কমা দিয়ে হি ইজ অনেস্ট, দুই ক্ষেত্রেই হি সেম। আই লেফট কানাডা আফটার আই হ্যাড ফিনিশড মাই এমবিএ, এখানেও আই, এখানেও আই। দ্য প্রজেক্ট ফিনিশড অন টাইম সিন্স ইট হ্যাড বিন গিভেন ভাস্ট ফান্ডিং, ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সাবজেক্ট হচ্ছে গিয়ে কি, দ্য প্রজেক্ট, আর অ্যাডভার্ব ক্লজের সাবজেক্ট হচ্ছে ইট। এখন এই ইট দিয়ে তো আমি এটা প্রজেক্টই বোঝাচ্ছি, তার মানে কি সেম, ব্যাপারটা কি বুঝতে পারছি আমরা? হ্যালো, স্যার।
আমরা কি বুঝতে পারছি? Yes, sir. হ্যাঁ, ওকে। তাহলে এখন দেখেন ঝামেলাটা কোথায় হলো, এই জায়গাতে কিন্তু এরা সবাই কমপ্লেক্স সেন্টেন্স। কারণ কি, আমার বাক্যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে, তারপরে আবার অ্যাডভার্ব ক্লজ আছে। কারণ যখনই আমি এই অ্যাডভার্ব ক্লজ গুলোকে রিডাকশন করে ফেলবো, তখন আমার বাক্যে শুধু থাকবে হচ্ছে একটা করে অ্যাডভার্ব ফ্রেজ আর একটা করে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তখন বলেন তো সেন্টেন্সটা কি সেন্টেন্স হয়ে যাবে? Simple. Simple sentence. Simple. কিন্তু এটা সিম্পল সেন্টেন্স হয়ে যাবে। এই বিষয়গুলো কিন্তু কোনোভাবে কি করা যাবে না, কি বলে, ভুল করা যাবে না। এই বিষয়গুলো সবসময় বুঝতে হবে, ঠিক আছে? রিডাকশন করি, প্রথমে সাবজেক্ট কাটি, অক্সিলারি ভার্ব কাটি। হি ইজ পুয়ার, এই যে কাটলাম। এখন এখানে কিন্তু কাটার পরে কোনো মেইন ভার্ব নাই আমার অ্যাডভার্ব ক্লজের মধ্যে, অলদো পুয়ার। যেহেতু মেইন ভার্ব নাই, তাহলে নো মোর চেঞ্জ ইজ নিডেড, কোনো চেঞ্জ করার প্রয়োজন নাই। কিন্তু এখানে দেখেন সিন্স এর পরে অ্যাডভার্ব ক্লজের সাবজেক্ট হচ্ছে ইট, আর অক্সিলারি ভার্ব হচ্ছে হ্যাড বিন। তাহলে হ্যাড বিন কেটে দিলাম এই পর্যন্ত। এখন সিন্স ইট হ্যাড বিন গিভেন, এটা কিন্তু প্যাসিভ। তো যেহেতু প্যাসিভ, সো এটাকে আপনি আর কিছু করবেন না। কারণ কি, আমরা বলেছিলাম যে প্যাসিভ হলে নো চেঞ্জেস নিডেড, ঠিক আছে? হয়ে গেল। তারপর কি বললাম, আই লেফট কানাডা আফটার আই হ্যাড ফিনিশড মাই এমবি। এই যে আফটার আই হ্যাড, আই কাটলাম, হ্যাড কাটলাম। আই হ্যাড ফিনিশড, এটা কি অ্যাক্টিভ না প্যাসিভ বলেন তো? Active. এটা যেহেতু অ্যাক্টিভ, সো ফিনিশড তাহলে কি হবে? Finishing. ফিনিশিং। এই যে আফটার Finishing. ফিনিশিং মাই এমবিএ, শেষ হয়ে গেল। এই হলো গিয়ে অ্যাডভার্ব ক্লজের নরমাল রিডাকশন। এখন প্রবলেম হচ্ছে অ্যাডভার্ব ক্লজের নরমাল রিডাকশন ছাড়াও আরো অনেক ধরনের রিডাকশন আছে। হ্যাঁ, অনেক প্রকার রিডাকশন আছে। এই জায়গাটাতে গিয়ে হলো মেন প্রবলেমটা হয় আমাদের, আর কিছুই না। তো কিরকম হয় চলুন আমরা দেখি। তো ওই ওই আলোচনাটা যাওয়ার আগে আমরা বলবো এটা হচ্ছে গিয়ে অ্যাডভার্ব ক্লজের বেসিক রিডাকশন যা আপনি শিখলেন। এখন রিডাকশন যে আপনি করলেন, রিডাকশন করার পরে এরা সবাই কিন্তু কি, এরা সবাই এখন সিম্পল সেন্টেন্স। কারণ প্রত্যেকের সাথেই একটা করে অ্যাডভার্ব ফ্রেজ আছে এবং তার সাথে একটা করে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে। সো এরা কিন্তু কেউ আর কমপ্লেক্স সেন্টেন্স না। ব্যাপারটা কি আমরা সবাই ক্লিয়ারলি বুঝতে পারছি নাকি পারি নাই বলেন? পারছি। এইটা আমরা সবাই বুঝতে পারছি, থ্যাংক ইউ ভেরি দাদা মাচ। অল্প পরে পরে কি কমা হবে? এখন কমা কেন হবে না? কারণ আমি এটা আলোচনা করব, সমস্যা নেই, একটু ওয়েট করেন। সো আমরা এটা বুঝতে পারছি যে এগুলো সবগুলো হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ এবং এগুলো সবগুলো হচ্ছে সিম্পল সেন্টেন্স। এখন দেখেন একটা অ্যাডভার্ব ক্লজ যেভাবে যেভাবে ইউজ হয়, মানে একটা অ্যাডভার্ব ক্লজ যেখানে যেখানে বসতে পারে, একটা অ্যাডভার্ব ফ্রেজও সেখানে সেখানে বসতে পারে। এটা হলো ফার্স্ট কন্ডিশন। একটা অ্যাডভার্ব ক্লজ যেখানে যেখানে বসতে পারে, একটা অ্যাডভার্ব ফ্রেজও সেখানে সেখানে বসতে পারে। একইভাবে একটা অ্যাডভার্ব ক্লজ যেভাবে যেভাবে পাংচুয়েট করতে হয়, একইভাবে একটা অ্যাডভার্ব ফ্রেজকেও সেখানে সেভাবে সেভাবেই পাংচুয়েট করতে হবে। এই হচ্ছে গিয়ে নিয়ম। তো আমি লিখে দিচ্ছি যে an adverb phrase follows the sorry an adverb phrase follows the same method of placement. An adverb phrase follows the same method of placement as an adverb clause. মানে কি, অ্যাডভার্ব ক্লজ যেখানে যেখানে বসতে পারে, হ্যাঁ, অ্যাডভার্ব ফ্রেজও সেখানে সেখানেই বসতে পারে। ঠিক আছে, এই হলো ফার্স্ট কথা। and and the rules of punctuations, পাংচুয়েশনের যে রুলস গুলো কি হবে, ঠিক আছে, আর অলসো অলসো ইকুয়ালি অ্যাপ্লিকেবল, একই হবে অ্যাপ্লিকেবল। এখন আপনি আমাকে বলেন, এই যে অলদো পুয়ার, এখন অলদো হি ইজ পুয়ার, আমি দুটোর দিকে তাকাই, দেখেন অলদো হি ইজ পুয়ার কমা দিয়ে হি ইজ অনেস্ট, এইভাবে বুঝতে পারি অ্যাডভার্ব ক্লজ। আমরা কি বলতে পারি, হি দিয়ে
although he is poor, কমা দিয়ে is honest। তারপর কি হতে পারে? he is honest although he is poor। এই তিন ভাবে অ্যাডভার্ব ক্লজ বুঝতে পারে। এখন আপনি খেয়াল করে দেখেন, আপনি যদি তিন জায়গায় রিডাকশন করে দেন, এখান দিয়ে although পরে he is কেটে দিলাম, এখান দিয়ে he is কেটে দিলাম, এখান দিয়েও he is কেটে দিলাম, তো দাঁড়াইলো কি? although যেখানে যেখানে বসতে পারে, সরি, অ্যাডভার্ব ক্লজ যেখানে যেখানে বসতে পারে, অ্যাডভার্ব ফ্রেজ তো ভাই ঘুরে ফিরে আবার সেখানে সেখানে গিয়ে বসলো নাকি? কথা কি আমার ঠিক আছে? হ্যাঁ দাদা হ্যাঁ এখন আপনি যদি বলেন যে ভাই আমি এদেরকে আমার প্রয়োজন মাফিক এম ড্যাশ দিয়ে আলাদা করব, আপনি সেটাও করতে পারেন। তাহলে এম ড্যাশ কোথায় কোথায় বসতে পারে? এম ড্যাশ একটা বসতে পারে যে অলদো পুওর এর পরে একটা এম ড্যাশ বসতে পারে, এই যে আমি বসাইলাম। আর একটা কি হতে পারে? হি এর পরে একটা এম ড্যাশ দিয়ে তারপরে অলদো পুওর লিখে তারপর হচ্ছে আমরা একটা এম ড্যাশ দিতে পারি। আর একটা কোথায় দিতে পারি? হি ইজ অনেস্ট লিখে এম ড্যাশ দিয়ে লিখতে পারি, হয়ে গেল, শেষ। সো অ্যাডভার্ব ক্লজ যেখানে বসতে পারে, অ্যাডভার্ব ফ্রেজ সেখানে বসতে পারে। অ্যাডভার্ব ক্লজ যেভাবে পাংচুয়েট করতে হয়, অ্যাডভার্ব ফ্রেজকেও সেইভাবেই পাংচুয়েট করতে হয়। ব্যাপারটা কি বুঝতে পারলাম? হ্যাঁ দাদা তার মানে কি? তার মানে এখানে কোনো পার্থক্য নেই, পুরো ব্যাপারটাই সেম, কোনো পার্থক্য নেই, পুরো ব্যাপারটাই সেম, ঠিক আছে? এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এখন এই রিডাকশনটা ছাড়া অ্যাডভার্ব ক্লজের আরো বেশ প্রায় 10 থেকে 12টা রিডাকশন আছে, যেগুলো আমরা আসলে সবগুলো পড়বো না। আমরা মনে করেন যে 3-4টা পড়বো, 3-4টা পড়লে আমাদের কাজের কাজ হয়ে যাবে, ঠিক আছে? আর লাগবে না। তো আমরা ওই 3-4টা রিডাকশন পড়বো এবং ওই 3-4টা রিডাকশন দেখেই আমরা মোটামুটি আগাই যাব যে কিভাবে আপনার বলে যে এই অ্যাডভার্ব ক্লজের স্পেশাল রিডাকশনটা ইউজ করতে হয়। তো এই 3-4টা রিডাকশনের মধ্যে আমাদের ফার্স্ট যে রিডাকশন সেটা হচ্ছে গিয়ে কি, আমাদের ফার্স্ট রিডাকশনটা হবে হলো কি বলে এটাকে, আফটার। আমাদের ফার্স্ট রিডাকশনটা হচ্ছে গিয়ে আফটার। আমরা এবার দেখবো কিভাবে আফটার যুক্ত অ্যাডভার্ব ক্লজকে নর্মাল ওয়েতে রিডাকশন করা যায় এবং কিভাবে আফটার যুক্ত অ্যাডভার্ব ক্লজকে স্পেশাল ভাবে রিডাকশন করা যায়। আমি 3টা বাক্য আগে লিখি, দেখেন। আমি ওকে লিখলাম যে আফটার আই হ্যাড ফিনিশড মাই এমবিএ আই লেফট কানাডা। আমি কানাডা ত্যাগ করলাম। তারপর কি বলতে পারি? আফটার আই হ্যাড বিন অফার্ড মাই এমবিএ কমা দিয়ে আই লেফট কানাডা। তারপর কি লিখতে পারি? যে আফটার আই হ্যাড মাই এমবিএ কমা দিয়ে আই লেফট কানাডা। এখানে 3 নাম্বার বাক্যে যে হ্যাড লিখলাম, প্রথম হ্যাডটা হচ্ছে অক্সিলারি ভার্বের হ্যাড, থার্ড তারপর সেকেন্ড হ্যাডটা হচ্ছে গিয়ে আপনার মেইন ভার্ব হিসেবে হ্যাড। এটা আমি আশা করি আপনারা সবাই বুঝেন। কিন্তু এগুলোর অ্যাকচুয়াল বেঙ্গলি ইন্টারপ্রিটেশন নিয়ে আমরা কথা বলবো কখন? আমরা যখন হচ্ছে আপনার করবো, কি বলে, যে কি বলে, অনুবাদ। না, যখন আমরা টেন্স পড়বো, ঠিক আছে? যখন টেন্স পড়বো তখন আমাদের এই বিষয়গুলো আরো বেশি ক্লিয়ার হবে, ঠিক আছে? দাদা, একটা বিষয় জানার ছিল। কি বললেন? আমাদের গ্রুপে যে ধরেন যে রুটিনটা দেওয়া হয়েছে সাপ্তাহিক, সেখানে তো জোরে অনুবাদের বলেন ভাই, বুঝি না, জোরে বলেন। আমাদের গ্রুপে সাপ্তাহিক যে রুটিনটা দেওয়া হয়েছে, হ্যাঁ, সেখানে তো ভাই আপনি একটু লাউডলি কথা বলেন, ইয়ারফোন থাকলে ইয়ারফোনটা খোলেন বা ইয়ারফোন লাগানো না থাকলে ইয়ারফোনটা লাগিয়ে কথা বলেন। দাদা বলতেছিলাম যে আমাদের গ্রুপে যে সাপ্তাহিক রুটিনটা দেওয়া হয়েছে, হ্যাঁ, ওখানে হচ্ছে অনুবাদের ক্লাস ছিল। তো অনুবাদের ক্লাস কি এই গ্রুপে দেওয়া হয় না আলাদা করে নেওয়া হয়? অনুবাদের ক্লাস আপনাদের এই গ্রুপে দেওয়া হয়। আপনি ডিউ টাইমে লিংক দেখবেন, ওই টাইমে লিংক দিলে পাবেন, ঠিক আছে? লিংকে যাবেন ক্লাস তো দাদা, করবেন। আমি হচ্ছে কালকে, মানে যে 2 দিন ছিল সেদিন 10টায় ওয়েট করছি, কিন্তু 10টায় কোনো লিংক আসে না আমার কাছে। না, আই এম এক্সট্রিমলি সরি, আমি শুধু একদিন ক্লাস মিস করছি অনুবাদের, এছাড়া কোনো ক্লাস মিস করি নাই ভাই। তো আপনার কালকে শতভাগ ছিল, এর আগে আমি অনুভূতি, কালকেও ক্লাস ছিল, এর আগের দিনও ক্লাস ছিল, কিন্তু লিঙ্ক আসে না। এই 2 দিনই 10টা পর্যন্ত, 10টা এটা বাজে আপনার ব্যর্থতা, আপনি কিভাবে ওয়েট করছেন আমি তো জানি না, কিন্তু সবাই তো ক্লাস করতে পারতেছে ভাই।
কারণ আমি যদি গ্রুপে পোস্ট শেয়ার না করি সেক্ষেত্রে কেউই ক্লাস করার জন্য লিংক পাবেন না, ঠিক আছে? আর আমি যদি পোস্ট করি সবাই পাবে, সেক্ষেত্রে যদি আপনি না পান তার মানে আপনার এন্ড থেকে কোনো প্রবলেম। যেমন আমরা জুমে ক্লাস নেই, জুমে যদি আমি আপনার এন্ড থেকে নেটে কোনো সমস্যা হয় তাহলে শুধু আপনি শুনতে পাবেন না, আর যদি আমার এন্ড থেকে সমস্যা হয় তাহলে কেউ শুনতে পাবে না। ব্যাপারটা কি বুঝতে পারছেন? জি দাদা বুঝতে পারছি, তো আমি তো তো অন্যান্য আপনি সপ্তাহ একটু ডিউ টাইমে যেটা করবেন সেটা হচ্ছে ক্লাস টাইমে, ধরেন ক্লাস টাইম যখন শুরু হয়, কারণ আমরা তো মোটামুটি ক্লাস টাইমে মানে যেই টাইমটা দিই ওই টাইমে ক্লাস শুরু করে ফেলি, আপনি একটু ওই টাইমে ভালো করে গ্রুপটা সার্চ করবেন। বুঝতে পেরেছেন কি বললাম? দাদা আমি হচ্ছে, জি বুঝতে পেরেছি, আমি হচ্ছে সবগুলা ক্লাসের লিঙ্কই পাই কিন্তু অনুবাদের লিঙ্কটা পাই নাই। ভাই আপনার সাথে কি আমার কোনো শত্রুতা আছে যে আমি লুকিয়ে রাখবো লিঙ্কটা? বলেন তো আপনি। না, আইবি এর ক্ষেত্রে এখানে অনুবাদের আইবি গ্রুপে আমিও পাইনি। সো হ্যাঁ স্যার, আপনি স্যার এটা আমরা 7:30টার প্রিলি ক্লাসটা পাইছিলাম কিন্তু ট্রান্সলেশন ক্লাসের লিংক পাই নাই এই আইবিএ গ্রুপে। ক্লাসে তো ক্লাসে তো অনুবাদ অ্যাড করা হয় নাই ভাই, ঠিক আছে? আপনি যদি এক গ্রুপে বসে সমস্ত ক্লাস ফ্রি অ্যাক্সেস দেখেন তাহলে তো প্রবলেম, ঠিক আছে? সেই টপিকটা এখন বাদ দেন, এই টপিক গুলো নিয়ে আমি কথা বলতে চাই না, ঠিক আছে? কারণ আইবি এর যে আমার যে শিডিউলটা ছিল, ঠিক আছে, আই মিন কি বলা হয়, আমার যে সিলেবাসটা ছিল আপনি সেটার দিকে তাকান, সেখানে আপনার রাইটিং ছিল, প্রিলি ছিল, তারপর জিআরই জিমেটের বইগুলো ছিল। যেমন আপনাদের প্রিলি ক্লাস শেষ হলে তারপর আমি জিআরই জিমেটের ক্লাসগুলো শেষ করবো, মিন টাইম আমি রাইটিং গুলো শেষ করে নিচ্ছি, ঠিক আছে? পাজল ছিল, ক্রিটিক্যাল রিজনিং ছিল। আইবিএ ক্লাসে আমরা কখনোই অনুবাদের পার্টটাকে ইনক্লুড করি নাই। ব্যাপারটা কি বুঝতে পারছেন কি বললাম? জি দাদা। তো যেহেতু আইবিএ ক্লাসে আমরা কখনোই অনুবাদটা ইনক্লুড করি নাই, দেয়ারফর আপনি কখনোই অনুবাদের ক্লাস পাবেন না, ঠিক আছে? কি বলেছি বুঝতে পেরেছেন বিষয়টা? জি জি বুঝতে পেরেছি। হ্যাঁ, তো এটা একটা কমন সেন্সের ব্যাপার যে এই ক্লাসটা আমার জন্য না, এই ক্লাসটা কি আমার সিলেবাস অনুসারে আমার যে ক্লাস থাকবে সেই ক্লাসটাই হচ্ছে আমরা দিব। আমরা কি ব্যাপারটা বুঝতে পারছি? জি দাদা বুঝতে পেরেছি, এখন যদি অনুবাদের ক্লাস আমরা মানে যদি কিনতে হয় ওরকম একটা অনুবাদের ক্লাস কিনতাম আর কি, যদি ভাই ওরকম। আমরা ক্লাস করতেছি, আমরা ক্লাস করি, ঠিক আছে? এখন আপনি যদি এই আলাপ পারেন আসলে বসে বসে, তাহলে আমার কি করে বলেন? তাহলে আপনাদের সাথে গল্প করি বসে, বলেন, আমার জন্য সমস্যা নেই, বলেন। সরি দাদা। হ্যাঁ বলেন, শুনতেছি। না ওকে, সরি দাদা। আচ্ছা, আপনি পড়তেছেন আইবি এর জন্য লিখিত ক্লাসগুলোকে, ঠিক আছে? আপনি শুধু ওটাই কনসেন্ট্রেশন করেন। আপনার সিলেবাসে কি ছিল? আপনার সিলেবাসে কিন্তু অনুবাদ ছিল না, ছিল কি? হ্যালো, হুম তুমি উঠো না। জি দাদা ব্যাপারটা কিভাবে বুঝতে পেরেছি আমরা? বুঝতে পারছি, হ্যাঁ। হ্যাঁ, সো একটু কাইন্ডলি হবেন, ঠিক আছে? বিষয়গুলো বোঝার চেষ্টা করবেন। হ্যাঁ, আপনারা মনে করেন যে সবকিছুই আমাকে দেওয়া হবে, না, ব্যাপারটা এরকম না ভাই। ওকে, যাই হোক, আমরা মূল ট্র্যাক থেকে অনেক একটা সরে গিয়েছিলাম, সরি। আর এটা একটা টপিক নেওয়ার সময় না চিন্তা করবেন যে আসলে আমি যে জিনিসটা বলতেছি এটা আসলে কি দাঁড়াইতেছে। ওকে, তো দেখেন, এই যে আমি আফটার দিয়ে 3টা বাক্য লিখলাম, যেটা আমি বলতেছিলাম যে আই হ্যাড হ্যাড, ঠিক আছে? তো আমরা কি বললাম যে এখানে প্রথম হ্যাডটা হচ্ছে অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাড, তারপরের হ্যাডটা হচ্ছে মেইন ভার্বের হ্যাড। এটা আমরা মোটামুটি আমাদের বিভিন্ন সময় পড়াশোনার কারণে আমরা জানি। এখন বিষয়টা হচ্ছে যে এই দুই হ্যাডের যে মিনিংগত পার্থক্য, ওই পার্থক্যগুলো নিয়ে আমরা যখন টেন্সের ক্লাস করব তখন হচ্ছে আমরা জানবো, ঠিক আছে? সো আপাতত আমাদের মিনিং নিয়ে মাথা ঘামানোর কোনো প্রয়োজন নাই। আর আপনারা জানেন যে জিনিসটা আমি বাদ রেখে যাই সেটা আমি পরে কিন্তু ক্লিয়ার করে দিই, ঠিক আছে? তো এইটুকু চিন্তা আমার মাথা থেকে আগে আউট করে দিই, আগে আমরা স্ট্রাকচারটা বোঝার চেষ্টা করি। এখন আমাকে যদি বলা হয় যে আপনি নর্মাল নিয়ম মেনে ওদেরকে রিডাকশন করেন, তাহলে আমাদের রিডাকশনটা কি হবে দেখি। প্রথমে আমি আই হ্যাড কাটবো, আই হ্যাড কাটার পরে আমার ফিনিশড হয়ে যাবে হচ্ছে গিয়ে কি ফিনিশিং, এই যে হয়ে গেল ফিনিশিং। দ্বিতীয়টা আমি কি কাটবো? আই হ্যাড বিন কাটবো, যেহেতু এটা প্যাসিভ সো এখানে আর কোনো চেঞ্জ হওয়ার কথা না। তৃতীয়টা আমি কি করব? আই হ্যাড কাটবো, আই হ্যাড হ্যাড, এটা কি অ্যাক্টিভ না প্যাসিভ বলেন তো? অ্যাক্টিভ। অ্যাক্টিভ, কারণ হ্যাড হচ্ছে অক্সিলারি ভার্ব, এরপরে ভার্বের 3 নম্বর ফর্ম লাগবে, সেটাও পেয়ে গেলাম হ্যাড।
সেটা কিন্তু অ্যাক্টিভ, সেটা হয়ে যাবে আইএনজি করে হ্যাভিং। এটা হলো গিয়ে কি আমরা যে নর্মাল রিডাকশনটা পড়লাম সেই নর্মাল রিডাকশন অনুসারে কিভাবে হইতে পারে রিডাকশন সেটা আমরা শিখলাম। কিন্তু এই জায়গাটা একটা ঝামেলা আছে নর্মাল রিডাকশন এই আফটারের ক্ষেত্রে। ঝামেলাটা কি ক্লিয়ার করি। ঝামেলাটা হচ্ছে আপনি যখনই আফটার যুক্ত অ্যাডভার্ব ক্লজ রিডাকশন করতে যাচ্ছেন তখনই আফটার বলতেছে ভাই আমি প্রিপোজিশন। আপনি যখনই আফটার যুক্ত অ্যাডভার্ব ক্লজ রিডাকশন করবেন আফটার বলবে ভাই আমি কিন্তু এখন প্রিপোজিশন, আমার ক্লজ তুমি রিডাকশন করলেই আমি প্রিপোজিশন। এখন প্রিপোজিশনের পর মানে এই যে আফটার ফিনিশিং, আফটার অফার্ড, আফটার হ্যাভিং, এগুলো সবই প্রিপোজিশন। সকালকে সে তোকে দেখে রেখো। এখন প্রিপোজিশনের পরে নিয়মটা কি? প্রিপোজিশনের পরে নিয়মটা হলো যে প্রিপোজিশন প্লাস কি হতে পারে, ভার্বের আইএনজি হতে পারে, বা বিং লিখে ভার্বের থার্ড ফর্মও হতে পারে। আবার কি হতে পারে, আবার যেটা হতে পারে সেটা হলো নাউন হতে পারে, জিরান্ড হতে পারে, হ্যাঁ, নাউন ফ্রেজ হতে পারে, অনেক কিছু হতে পারে। কিন্তু প্রিপোজিশনের পরে সরাসরি ভার্বের থার্ড ফর্ম কিন্তু হতে পারে না, যেমন আফটার অফার্ড। তাই এখানে নর্মাল ভাবে রিডাকশন করলেও আফটার বিং অফার্ড লিখতে হবে। কারণ কি, ভার্বের থার্ড ফর্ম প্রিপোজিশনের পরে বসতে পারবে না, সেক্ষেত্রে একটা বিং আনতে হবে আইএনজি করে, তারপর থার্ড ফর্ম বসবে। তো এটা হলো আফটারের একটা ঝামেলা। আফটার যুক্ত অ্যাডভার্ব ক্লজ যখন রিডাকশন করবেন আফটারকে রেখে, তখন প্যাসিভ হলে একটা বিং আপনাকে কিন্তু আনতে হবে। এটা হলো গিয়ে কি আফটার যুক্ত অ্যাডভার্ব ক্লজের নর্মাল রিডাকশনের একটা ইস্যু। আমরা কি বুঝতে পারলাম ব্যাপারটা, না বুঝি নাই? জি দাদা, বুঝতে পারছি। ক্লিয়ার স্যার। এবার দেখেন আমরা আফটারের একটা বিশেষ রিডাকশন দেখব। সেই বিশেষ রিডাকশনটা কি? সেই বিশেষ রিডাকশনটা হচ্ছে আফটার প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড, এই তিনটার পরিবর্তে আমি বসাবো হচ্ছে হ্যাভিং। তাহলে আমি যদি আফটার প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড বসাই তাহলে এখানে কি হয়ে যাবে, হ্যাভিং Having. ফিনিশ। আফটার প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড কে যদি বসাই দিই তাহলে কি হবে, হ্যাভিং বিন অফার্ড। আফটার প্লাস সাবজেক্ট প্লাস যদি বসাই কি হবে, হ্যাভিং হ্যাড মাই এমবিএ। এটাও আর এক ধরনের রিডাকশন। তো আফটার রেখেই করেন আর আফটারকে বাদ দিয়ে হ্যাভিং এ নেই করেন, হোয়াট এভার ইউ ডু, এটা প্রত্যেকেই কিন্তু সিম্পল সেন্টেন্স হয়ে গেল। কি বলছি বুঝতে পারছেন? হ্যালো, ইয়েস স্যার। এখন একটা ঝামেলা বলি। এই যে রিডাকশন করলেন আপনাকে ওই উপরের নোটটা মনে রাখতে হবে, অ্যাডভার্ব ক্লজ যেখানে বসে, অ্যাডভার্ব ফ্রেজ যেখানে বসে, এবং অ্যাডভার্ব ক্লজের যে সকল পাংচুয়েশনস আছে সেগুলো অ্যাডভার্ব ফ্রেজে গিয়েও অ্যাপ্লিকেবল হবে। যেমনটা আমরা অলদোর ক্ষেত্রে দেখেছিলাম, এই সেম কথাটা কিন্তু আফটারের ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল হবে। ব্যাপারটা কি বুঝতে পারছেন না বুঝতে পারেন নাই বলেন? জি, বুঝতে পেরেছি। পেরেছি স্যার। আমরা একটু লিখে রাখি যে রুলস রিলেটেড টু হোয়াট, রিলেটেড টু প্লেসমেন্ট মেথড অ্যান্ড পাংচুয়েশন, হ্যাঁ, আর অ্যাপ্লিকেবল হেয়ার অলসো। মানে আমি যে আগের রুলগুলো শিখছিলাম সেই রুলগুলো এখানেও কি হবে, ইকুয়ালি ইউনিভোকালি কি হবে, অ্যাপ্লিকেবল হবে। ব্যাপারটা কি আমরা বুঝতে পারলাম নাকি বুঝতে পারলাম না? হ্যালো, বুঝতে পেরেছি স্যার, বুঝতে পেরেছি। বুঝতে পেরেছি। তো এটা হচ্ছে গিয়ে নর্মাল রিডাকশনের পরে এই আফটারের জন্য একটা বিশেষ রিডাকশন হ্যাভিং দিয়ে লেখা হয়। এটাকেও মনে হয় অনেক ক্ষেত্রে দেখবেন যে পারফেক্ট পার্টিসিপিয়াল বলা হয়। ঠিক আছে, আমার একটা ইস্যু হলো আমি নামগুলো নিয়ে খুব একটা এক্সপার্ট না, কারণ আমি রাইটিং নিয়ে বেশিরভাগ সময় কাজ করি, তো সো আই ক্যান রাইট। এখন আমাকে হ্যাভিং কিভাবে ইউজ করতে হবে এটা আমি ভালো পারি, কিন্তু হ্যাভিং এর এই পার্টটা আসলে নাম কি এটা আমার আসলে প্র্যাকটিক্যালি আমার কখনো লাগেও না, বা বলতে পারে না আমি আসলে কখনো ইউজও করি না। এটাই হলো ঝামেলা, বুঝতে পারছেন? আর কিছু ধরতে পারছেন কি বললাম? জি দাদা। এটা গেল। তাহলে আমরা আফটারের নিয়মটা শিখলাম। এবার আমরা কি শিখবো, এবার আমরা শিখবো হচ্ছে দো, অল দো, ইভেন দো। আমরা লিখে রাখি যে দো, অল দো, ইভেন দো।
কথা কিন্তু গত ক্লাসেও বলেছি, এই দোটা আমরা প্রেফার করব, এটা কোনো রুলস না, আমার একটা ফেথ। এই দোটা আমরা ইউজ করব ইন ইনফর্মাল সিচুয়েশন, বাট হোয়েন আই এম রাইটিং সামথিং অর ফর্মাল ভিউ, তখন আমি অল দোটাকে ইউজ করব। আর ইভেন দো ইউজ করব আমি যখন আইনের ভাষা, গ্রামাটিক্যাল যে রুলস আছে ও আপনার একদম সবগুলা ইকুয়ালি অ্যাপ্লিকেবল হবে দো অল দো ইভেন দো এর ক্ষেত্রে। সো আমি বারবার দো অল দো ইভেন দো না লিখে শুধু অল দো লিখতেছি। অল দো হি পুয়ার, কমা দিয়ে অনেস্ট, যদিও সে গরিব তথাপি সে সৎ। আমি বললাম যে although he is a boy, কমা দিয়ে he can do it, সেটা করতে পারে। আমি বললাম although he works hard, কমা দিয়ে he will fail। আমি বললাম although he is believed to be very brilliant, কমা দিয়ে he is a dull student। দেখেন প্রত্যেকটা বাক্যে আমি কি করেছি, অ্যাডভার্ব ক্লজের সাবজেক্ট এবং মেইন ক্লজের সাবজেক্ট আমি সেম রেখেছি, যেন কোনোভাবেই কি না হয়, ঝামেলা না হয়। তাহলে আমি যদি এখন নর্মাল ভাবে রিডাকশন করি তাহলে কি হইতে পারে দেখেন, কাটবো হয়ে গেল, তারপরটা থেকে হি ইজ কাটবো হয়ে গেল, তারপর থেকে হি কাটবো, ওয়ার্কসটা হয়ে যাবে ওয়ার্কিং, আর তারপরে হি ইজ কাটবো হয়ে গেল। নর্মাল রিডাকশনে আমি যা পড়েছি আমি সেই রিডাকশনটাই কি করলাম, মানে আগে যেটা পড়লাম একটু আগে আজকে ক্লাসের শুরুতে যে নিয়মটা আমি শিখেছি সেই নিয়মটা আমি ক্লিয়ার করলাম, আর কিছু না, ঠিক আছে। এখন ঝামেলা হচ্ছে এই যে রিডাকশনটা আপনি করলেন, এই রিডাকশনে এসে একটা প্রবলেম আছে। কি প্রবলেম? সরি, প্রবলেম নাই, মানে আপনি চাইলে এটাকে আরেক ভাবে রিডাকশন করতে পারেন। রিডাকশন করার পরে আপনি চাইলে এই সেটা দো হোক বা অল দো হোক বা ইভেন দো হোক, যেটাই হোক, এদের পরিবর্তে আপনি বসাতে পারেন কি জানেন, ডেসপাইট বা ইন স্পাইট অফ, এটাও কিন্তু বসাতে পারেন। মানে আপনি অলদো দো ইভেন দো সেন্টেন্সকে রিডাকশন করবেন, রিডাকশন করার পরে আপনি দো অলদো ইভেন দোকে বাদ দিয়ে চাইলে কি করতে পারেন, ইন স্পাইট অফ বা ডেসপাইট নিয়ে আসতে পারেন। তাহলে এটার পরিবর্তে মনে করেন যে ডেসপাইটটা কি চুজ করলাম, এই যে দো অল ইভেন দোর পরিবর্তে ডেসপাইট বসাইলাম, তারপর হচ্ছে ধরেন বসাইলাম, ঠিক আছে, তারপরে হচ্ছে ধরেন বসাইলাম, তারপরে হচ্ছে ধরেন বসাইলাম, হয়ে গেল, শেষ। এখন প্রবলেম আছে। প্রবলেমটা কোথায়? ওই যে বলছিলাম যে প্রিপোজিশনের পরে কি নিয়ম, এই যে কোজনে বলছিলাম, এই যে প্রিপোজিশনের পরে কি নিয়ম, প্রিপোজিশনের পরে আপনাকে এই নিয়মগুলো কিন্তু মেনে চলতে হবে। কি? যে হয় ভার্বের আইএনজি হবে, অথবা বিং প্লাস থার্ড ফর্ম হবে, অথবা নাউন হবে, অথবা জিরান্ড হবে, অথবা নাউন ফ্রেজ হবে, এরকম কিছু একটা হবে। এখন ইন স্পাইট অফ এর এই অফ একটা প্রিপোজিশন, আবার ডেসপাইট নিজে একটা প্রিপোজিশন, তাহলে এই নিয়মটা আমাকে মানতে হবে। যদি আমি বলি ডেসপাইট ওয়ার্কিং, ডেসপাইটের পর আইএনজি পাইছি কোনো সমস্যা নাই, কিন্তু ডেসপাইটের পর যখন থার্ড ফর্ম পাইলাম বিলিভড, তখন গ্রামার বলতেছে ভাই এখানে একটা বিং আনতে হবে, কারণ থার্ড ফর্ম, বুঝতে পারছি নাকি বুঝতে পারি নাই? জি দাদা। ওকে, এবার একটা ঝামেলা আছে। ডেসপাইট পুয়ার, এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ। এখন অ্যাডজেক্টিভ থাকলে কি করতে হয় জানেন? অ্যাডজেক্টিভ থাকলে আপনার টার্গেট হলো এটাকে নাউনে কনভার্ট করে ফেলা, অথবা বিং লিখে আপনি একটা অ্যাডজেক্টিভ লিখতে পারেন। সো আপনি বলতেই পারেন যে ডেসপাইট পুয়ার বলতে পারেন, এই ক্ষেত্রে বিং রেখে বলতে পারেন ডেসপাইট বিং পুয়ার, এটা বলতে পারেন, কোনো সমস্যা নাই। আবার এটাও বলতে পারেন চাইলে যে ডেসপাইট পোভার্টি, দারিদ্রতা সত্ত্বেও সে খুব সৎ, ঠিক আছে। আবার যখন আপনি দেখবেন যে এই ধরনের নাউন, যে কমন নাউন এ বয়, তখন আমরা বলতেছি কমন নাউনের ক্ষেত্রে আপনি একটা বিং নিয়ে আসবেন, ডেসপাইট বিং এ বয়।
একজন বালক হওয়া সত্ত্বেও, বালক সত্ত্বেও না, হ্যাঁ, বালক হওয়া সত্ত্বেও, গরিব সত্ত্বেও না, গরিব হওয়া সত্ত্বেও, বা দারিদ্রতা সত্ত্বেও, ঠিক আছে, এরকম। বুঝতে পারলাম ব্যাপারটা আমরা? ইয়েস স্যার। বুঝতে পারলাম। এখন এখানেও কিন্তু রিডাকশন করার পরে এরা সবই হচ্ছে গিয়ে অ্যাডভার্ব ফ্রেজ, এবং যত নিয়ম আপনি পড়ছেন অ্যাডভার্ব ক্লজের রুলস, মানে রিলেটেড টু পাংচুয়েশন এন্ড প্লেসমেন্ট, সবগুলা কিন্তু এখানেও একইভাবে কি হবে, অ্যাপ্লিকেবল হবে। ব্যাপারটা কি আমরা বুঝতে পারলাম নাকি বুঝতে পারলাম না, বলেন? বুঝতে পারছি স্যার। ও, হুম। এবার দেখেন, এবার দেখেন কি হবে। এগুলো আমাদের মোটামুটি কিন্তু ক্লিয়ার। এখন আমরা শিখবো বিকজ একটা প্রবলেম। এই যে একটা জিনিস শিখলেন, দেখেন, এই যে অ- এই আফটার তো দেখলেন, আপনি কি দেখলেন যে এদেরকে নর্মাল ভাবে রিডাকশন করা যায়, চাইলে স্পেশাল ভাবেও রিডাকশন করা যায়। কিন্তু একটা অ্যাডভার্ব ক্লজ যেটার নাম হচ্ছে বিকজ, এটা নিয়ে একটা ঝামেলা আছে। ঝামেলাটা কি? বিকজ যুক্ত অ্যাডভার্ব ক্লজ কখনোই নর্মাল ভাবে রিডাকশন কেন করা যাবে না, আপনাকে আমি দেখাই। আপনি সিক, আমি আজকের লেকচারে উপস্থিত থাকবো না। এখন আপনি লজিক্যালি বলতে পারেন যে ভাই কাটলাম, সরি, আই কাটলাম, এম কাটলাম, বিকজ সিক, দেখছেন রাইট, কিন্তু না, বিকজ যুক্ত অ্যাডভার্ব করতে গেলেই সে একটা অফ নিয়ে নিবে। সে কি করবে? সঙ্গে সঙ্গে একটা অফ নিয়ে নিবে। সে এত কিছু বুঝে না। সে বলবে ভাই আপনি রিডাকশন করবেন করেন, আমাকে আগে একটা অফ দিয়ে দেন। এখন অফ দেওয়ার কারণে প্রবলেম হইলো, সেও অটোমেটিক্যালি ওটাকে অ্যাপ্লাই করবে, যেহেতু অফ আছে। এই অফ কারণে এই আপনার উপরের এই নিয়মটা, যে প্রিপজিশনের যে নিয়মটা, সেই নির্ভর কখনোই নর্মাল ওয়েতে করা যাবে না, কারণ সে সঙ্গে সঙ্গে অফ নিয়ে নেবে। এখন অফ নেওয়ার কনভার্ট করতে পারি বিকজ অফ সিকনেস, অসুস্থতার কারণে আই এম নট জয়নিং টুডে। এখন অনেক বইয়ে আপনি দেখবেন যে এই বিকজ অফ এর পরে তারা বলতেছে পসেসিভ অ্যাডজেক্টিভ বসাতে হবে, কার সিকনেস এটা মিন করতে হবে। সেক্ষেত্রে আপনাকে বলতে হবে যে বিকজ অফ মাই সিকনেস, যে আমার অসুস্থতার কারণে আমি আজকে স্কুলে জয়েন করতেছি না। এখন এটা কেন করা হয় আমি একটু বলি। এটা হচ্ছে ট্রান্সপারেন্সি মেনটেন করার জন্য। আপনি যদি বলেন যে আহ, অসুস্থতার কারণে আমি আজকে ক্লাসে আসবো না, এখন প্রশ্ন আসতে পারে কার অসুস্থতা, তুমি অসুস্থ নাকি তোমার বউ অসুস্থ, না তোমার জামাই অসুস্থ, না তোমার বাবা মা অসুস্থ, না তোমার পোলামে অসুস্থ। তাই এই ধরনের প্রশ্ন যদি অ্যারাইজ না করে, সেই জন্য কি বলা হয় যে বিকজ যুক্ত অ্যাডভার্ব ক্লজ কে রিডাকশন করলে আপনি সঙ্গে সঙ্গে এই পসেসিভ অ্যাডজেক্টিভটাকে গুরুত্ব দিবেন। এটা কোনো গ্রামাটিক্যাল কোনো ভিত্তি নাই, এটা বিদেশিরা এইভাবে ইউজ করে এসেছে, তাই আমরাও এইভাবে ইউজ করব। ব্যাপারটা কি বুঝতে পারলাম না বুঝতে পারি নাই, বলেন? বুঝতে পারছি স্যার। এবং এখানেও আপনি পাংচুয়েশনের যত হাবি জাবি আঙ্গে মাঙ্গে নিয়ম পড়ছেন, এই সমস্ত নিয়ম কিন্তু অ্যাপ্লিকেবল হবে। মনে থাকবে জিনিসটা, না ভুলে খেয়ে থাকবো আমরা? মনে থাকবে স্যার। মনে থাকবে। তাহলে আমরা কি দেখলাম? আফটার, তারপরে দো অল দো ইভেন দো, এই দুইটা জিনিসে কিন্তু নর্মাল ওয়েতে রিডাকশন করা যায়, আবার স্পেশাল ভাবেও করা যায়। কিন্তু বিকজটা নর্মাল ভাবে করা যাবে না, সরাসরি স্পেশাল ভাবে। এখন আমরা একটা মজার জিনিস দেখব, যেটার নাম হচ্ছে গিয়ে কি, ইফ। এটা নর্মাল ভাবেও করা যায়, আবার স্পেশাল ভাবেও করা যায়। কিরকম আমরা দেখি, একটু ভিন্ন জিনিস।
আমরা ইফ নিয়ে যখন পড়বো তখন আমরা সাধারণত জানি ইফের 4টা কন্ডিশন হয়। একটা হলো জিরো কন্ডিশন, আমি শিখবো, সমস্যা নাই। তারপরে একটা হলো ফার্স্ট কন্ডিশন 1.1 আর 1.2 লিখলাম। সেকেন্ড কন্ডিশন 2.1 আর 2.2 লিখলাম। থার্ড কন্ডিশন 3.1 আর 3.2 লিখলাম। জিরো কন্ডিশনটা জিরো, 1.1 1.2 এগুলো ফার্স্ট কন্ডিশন, 2.1 2.2 সেকেন্ড কন্ডিশন, 3.1 3.2 এগুলো থার্ড কন্ডিশন। আমরা ফার্স্ট কন্ডিশনে জানি ইফ যুক্ত ক্লজটা যদি হয় প্রেজেন্ট, পরেরটা হয় ফিউচার। আমি লিখলাম ইফ ইউ কল মি আই উইল জয়েন দ্য প্রোগ্রাম। কিংবা মনে করেন আমি বললাম যে ইফ আই এম গিভেন এ কল আই উইল জয়েন দ্য প্রোগ্রাম, হতে পারে, তাই না? এই দুই ক্ষেত্রে কিন্তু নিয়মটা মেনটেন করছি, যুক্ত ক্লজটা প্রেজেন্ট, পরেরটা ফিউচার, মানে ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা ফিউচার। সেকেন্ড কন্ডিশন ইফ যুক্ত ক্লজটা হবে পাস্ট ইনডিফিনিট, পরেরটা হবে উড শুড মাইট এগুলো দিয়ে। ইফ আই ওয়ার এ বার্ড কমা দিয়ে আই উড ফ্লাই। এখানে অনেকে দেখবেন যে উড কুড মাইট আপনারা অল্টারনেটিভলি ইউজ করেন, কিন্তু এগুলো কিন্তু মিনিং এ পার্থক্য আছে, এগুলো মডেলসে গিয়ে আমরা দেখবো। আমি যদি বলি ইফ আই ওয়ার গিভেন এ কল কমা দিয়ে আই উড জয়েন দা প্রোগ্রাম, এগুলো আপনারা মোটামুটি সবাই পারেন, না পারার কোনো কারণ নাই, ঠিক আছে? সেকেন্ড কন্ডিশন গেল। তারপরে কি বলবো, তারপর থার্ড কন্ডিশনে যে ইফ ইউ হ্যাড কল্ড মি আই উড হ্যাভ জয়েন্ট দ্য প্রোগ্রাম। এই দেখেন আমরা কিন্তু এই উড হ্যাভ থাকলে মিনিংটা কি হয়, উড থাকলে কি হয়, এগুলো শিখবো, তবে এগুলো এখন নেই, এগুলো আমাদের পরবর্তী আলোচনাতে আছে, ঠিক আছে? ইফ আই হ্যাড বিন called I would have joined the program. আর জিরো কন্ডিশনটা কি? জিরো কন্ডিশন আমরা বলি সায়েন্টিফিক এভিডেন্স বেসড কন্ডিশন, যে এটা হলে এটা হবে, কোনো ব্যত্যয় হওয়ার চান্স নাই, সেক্ষেত্রে দুটোই প্রেজেন্ট টেন্সে লিখি, ঠিক আছে? আমরা কি লিখতে পারি? আইস মেল্টস ইফ ইট ইজ হিটেড। এখানে আমি ধরেন ইফ কন্ডিশনটা মানে পরে লিখছি, এখানে পরে লিখতেই হবে কোনো কথা নাই, আপনি আগেও লিখতে পারেন, আবার চাইলে পরেও লিখতে পারেন। এই হলো আমাদের কাছে 4 ধরনের কন্ডিশন। মনে রাখবেন ফার্স্ট কন্ডিশনে আবার চাইলে ইফ না লিখে শুড লিখা যায়। এটা হয়তো বা জামিল স্যার দেখবেন কন্ডিশনালস পড়ানোর সময় আপনাদের দেখাবে। কি বললাম বুঝতে পেরেছেন? হ্যালো, হ্যাঁ দাদা। এখানে আগে ভাগে লিখে দিচ্ছি যে ভাই ইফের ক্ষেত্রেও রিডাকশন করার পরে আপনার যত রুলস বুলস আছে, পাংচুয়েশন সব অ্যাপ্লাই হবে, ঠিক আছে? এবার আমরা দেখবো ইফ যুক্ত ক্লজে রিডাকশনটা আসলে কেমনে হয়, ভালো করে, হ্যাঁ দেখি চলেন পারি কিনা। আপনি যখন ইফ যুক্ত ক্লজ রিডাকশন করতে যাবেন তখন মনে রাখবেন সেকেন্ড কন্ডিশন এবং থার্ড কন্ডিশনে কখনো রিডাকশন হয় না, শুধুমাত্র অক্সিলারি ভার্বটা কাটবেন। যেমন ইফ আই ওয়ার এ বার্ড, এই ওয়ারটা কেটে ইফের জায়গায় বসিয়ে দিবেন, ওয়ার আই এ বার্ড। ইফ আই ওয়ার গিভেন এ কল, তখন কি হয়ে যাবে এটা? ওয়ার আই গিভেন এ কল। ইউ হ্যাড কল্ড মি, এটা হয়ে যাবে কি? হ্যাড ইউ কল্ড মি। তারপরে কি হবে? ইফ আই হ্যাড বিন কল্ড, তাহলে কি হবে? হ্যাড আই বিন কল্ড, হ্যাড আই বিন। এটা হলো সেকেন্ড এবং থার্ড কন্ডিশনে রিডাকশনের অনলি নিয়ম, আর কোনো নিয়ম নাই। এটা কিন্তু রিডাকশন না, এগুলোকে কোনটাকে আপনি এই সেকেন্ড এবং থার্ড কন্ডিশন এগুলোকে সিম্পল সেন্টেন্স বলা যাবে না, কারণ এখানে ক্লজটা সম্পূর্ণ ইনভার্টেড রূপে এখনো এক্সিস্ট করতেছে। সো কোনোভাবেই এটাকে আপনি রিডাকশন বলতে পারবেন না সেকেন্ড এবং থার্ড কন্ডিশনে, এগুলো এখনো কমপ্লেক্স সেন্টেন্স। এবার দেখেন এটা হলো গিয়ে ইফ যুক্ত ক্লজের রিডাকশন সিস্টেম, এটা বিশেষ ধরনের রিডাকশন। আর ইফ যুক্ত ক্লজটা যদি হয়ে থাকে এরকম জিরো কন্ডিশন, সেক্ষেত্রে নর্মাল রিডাকশন করতে পারবেন। ইফ যুক্ত ক্লজ থেকে আপনি ইট কাটবেন, ইজ কাটবেন, যেহেতু প্যাসিভ নো চেঞ্জ, এটা প্যাসিভ হতে হবে, নাহলে কিন্তু হবে না। একইভাবে ইফ যুক্ত ক্লজটা যদি ফার্স্ট কন্ডিশন হয়ে থাকে এবং সেটা প্যাসিভ হয়ে থাকে, সেখানেও নর্মাল রিডাকশন করা যায়। ইফ কাটবেন, আই কাটবেন, ইফ গিভেন এ কল।
এই হলো গিয়ে কাহিনী। সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশনে নিয়মটা কি, ইফ কেটে অক্সিলারি ভার্বটাকে নিয়ে আসবেন। আর ফার্স্ট কন্ডিশনে যদি ইফ যুক্ত ক্লজটা প্যাসিভ হয় আর জিরো কন্ডিশনে যদি প্যাসিভ হয় তাহলে নরমাল রিডাকশন করতে পারবেন। আর ফার্স্ট কন্ডিশনে যদি দেখেন ইফ যুক্ত ক্লজটা অ্যাক্টিভ, এটাকে রিডাকশন করার কোনো প্রয়োজন নাই। একটু ঝামেলাপূর্ণ লেকচার ছিল আজকে, এটা অনেকগুলো বিষয় মাথায় রাখতে হবে, তাই না? ঠান্ডা মাথায় একটু বুঝতে হবে নাকি? হ্যাঁ, জি জি দাদা। জি দাদা। তো অনেকগুলো নিয়ম দেখাইলাম। আমি দেখি রাত্রেবেলার মধ্যেই ক্লাস আপলোড করে দেবো, সো দ্যাট আপনি বাসায় বসে ভালো করে রিভাইজ করতে পারেন। এবং মেইল আসা কিন্তু কমে গেছে। 1-150 মেইল রিসিভ করতাম, এখন কিন্তু 50-60টাও পাইতেছি না, ঠিক আছে? ওকে, তাহলে আজকে ক্লাসটা এখানে শেষ করলাম এবং আজকের এই ক্লাসের মাধ্যমে আমাদের অ্যাডভার্ব ক্লজের আলোচনাটা শেষ হয়ে গেল। এখানে অনেকগুলো নিয়ম দেখাইছি, মন দিয়ে ভালো করে দেখবেন। আগামীকাল একটা ক্লাস, আগামীকাল তো মনে না, মানে পরের শুক্রবার দিন মনে একটা ক্লাসে আমরা শুধু কি পড়বো, 2 নাউন ক্লজটা পড়বো, এন্ড দ্যাট উইল বি দ্য এন্ড অফ ক্লজ। আপনাদের ক্লজ পড়ানো শেষ। তারপর পড়াবো টেন্স, তারপর পড়াবো ডিগ্রি অফ কম্প্যারিজন, ফোকাস রাইট ক্লাস শুরু হবে, যেটা বলছিলাম যে আপনাদের ফ্রি ক্লাস সিস্টেম, ঠিক আছে? গেট রেডি। তবে এরপরে আমি একটা অ্যাডভান্স রাইটিং কোর্স আনবো, হ্যাঁ? যদি সময় সুযোগ মিলে আপনারা জয়েন করবেন, এটা অনুরোধ থাকবে, মানে করতে হবে এরকম বলবো না, ঠিক আছে? ওকে দাদা। বাই বাই। দাদা ইনশাআল্লাহ।